উপস্থিতির জন্য ধন্যবাদ এক্সপ্লেন করতে চলেছি মিনিং টাউন পর্ব 13। শুরুতে আবার প্রথমে দেখানো হতে থাকে যে চেনজিন স্যাং, ডেফু এবং সেই পত্রকার রিপোর্টার মিস্টার ঝৌ একসাথে গ্রামের পথে যেতে যেতে কথা বলছে। ডেফু এখানে রিপোর্টার মিস্টার ঝৌকে অনেক ধন্যবাদ জানাচ্ছে যে এত দূরে সে এসেছে, গ্রামবাসীরা যে এত পরিশ্রম করছে সেই সব বিষয়ে ইন্টারভিউ নিচ্ছে তাদের থেকে, এগুলো গিয়ে শহরের খবরের কাগজের মধ্যে সেগুলো সে ছাপাবে। ডেফু বলে তাদের যেন সে ভালোভাবে প্রমোশন করে, যে এত পরিশ্রম করছে এত কিছু করছে সেগুলো যেন বাকি সকলে জানতে পারে। তোরে পত্রকার ঝৌও বলতে থাকে সে কখনো ভাবেনি যে মাশরুম দিয়ে মানুষের কপাল এভাবে পাল্টানো। এখানকার বাসিন্দারা সত্যি খুব পরিশ্রমী, এটা দেখে তার ভালো লেগেছে। ফিরে গিয়ে কথা দিচ্ছে যে এডিটরের সাথে কথা বলে খবরের কাগজের একটা বড় জায়গা সে আয়ত্ত করার চেষ্টা করবে খবরটা পেশ করার জন্য। এখন এখানে দেখা যায় যে চেনজিন স্যাং দেখতে পায় যে সমগ্র গ্রামবাসী তাদের পেছনে চলে এসেছে। আসলে এখানে পত্রকার ঝৌয়ের থেকে তারা ছবি তুলতে চাইছে একসাথে। চেনজিন স্যাং প্রথমে কথাটা বুঝতে পারে না, সকল গ্রামবাসীদের বলে যে ইন্টারভিউ হয়ে গেছে, তাদের বাড়ি চলে যেতে। ডেফু বিষয়টা বুঝতে পারে আর পত্রকার ঝৌকে আর চেনজিন স্যাংকে বলে যে সকল গ্রামবাসী একসাথে ছবি তুলতেছে খবরের কাগজের মধ্যে আসার জন্য, কারণ তারা প্রত্যেকে এখানে মাশরুম চাষ করেছে। চেনজিন স্যাং, পত্রকার ঝৌ সকলে রাজি হয়ে যায়, সকলে একসাথে মিলে দাঁড়িয়ে খবর কাগজের জন্য সুন্দর করে ছবি তোলে। এই দৃশ্যে এখানে আবার দেখানো হতে থাকে যে চেনজিন স্যাং কথা বলছে প্রফেসর লিনি নিয়াং এর সাথে। স্যাং নিজের জিনিসপত্র গোছাচ্ছে, আসলে সে আজকেই এখান থেকে চলে যাবে কিছুক্ষণের মধ্যে। খবরটা শুধুমাত্র প্রফেসর লিনি নিয়াং ই জানতে পেরেছে। চেনজিন স্যাং এখানে প্রফেসর লিনি নিয়াংকে বলতে থাকে প্রফেসরের জন্য সে কিছু প্রসাধন দ্রব্যাদি রেখে যায়, মাশরুম কিভাবে গ্রোথ ভালো হয় তার জন্য ভালো কিছু বই রেখে যাচ্ছে। প্রফেসরকে এটাও বলে দেয় যে সপ্তাহে অন্তত সে যেন একবার করে তার মাথাটা ধোয়, নইলে খুব তাড়াতাড়ি তার মাথায় টাক হয়ে যাবে। প্রফেসর লিনি নিয়াং এখানে চেনজিন স্যাংকে বলতে থাকে যে সে ডেফুকে না জানেও কেন চলে যাচ্ছে এখান থেকে, তো সে যেন ডেফুকে একটু বলে যায়। চেনজিন স্যাং বলতে থাকে যে সে একজন সরকারি আধিকারিক, সারা দিন রাত প্রচুর কাজ থাকে, সে দেখেছে সে কতটা পরিশ্রমী, সবাইকে হাঁকটাক করে সে এখানে কোনোভাবেই সিন ক্রিয়েট করতে চায় না। মানে সে বড় দুটো কাজ করে গেছে, আবার খানিকটা বাকি রয়ে গেছে, সেগুলোকে শহরে ফুজিয়ানে ফেরত গিয়ে সে প্রথমটা হচ্ছে এখানে মাশরুম ইন্ডাস্ট্রি শুরু হয়ে গেছে, সেগুলো ভালোভাবে তৈরি হতে থাকে, ট্যান ভিলেজের মধ্যে স্টার্ট আপ বিজনেস শুরু হয়ে যাবে। দ্বিতীয়ত তারা ফুজিয়ান থেকে এই গ্রামে ইনস্টিটিউট স্থাপন করছে, এই প্ল্যানিং চলছে এখন। প্ল্যানিং এখানে ভালোভাবে প্রস্তুত হয়ে গেলে কর্মীরা বাড়ি থেকে এবং তাদের অফিসে যাতায়াতে সমস্যা হবে না, বাড়িকে মিস করলে এখানে এসে থাকতে পারবে, আবার এদের সাথে দেখা করতে পারবে, আবার ফিরে যেতে পারবে। তার জন্যই সে সিদ্ধান্ত নিয়েছে তার ফিরে যাওয়ার সময় চলে এসেছে। এই গত 2 বছর খুব ভালো কেটেছে তার। লিনি নিয়াং এখানে চেনজিন স্যাংকে বলতে থাকে সে তার কার্য সময় মানতেই হবে, ভীষণভাবে পরিশ্রম করেছে গ্রামবাসীদের সাথে, যে গত 2 বছরে এত ভালো উন্নতি করে গেছে এই জায়গার জন্য গ্রামবাসীরা সবসময় তাকে মনে রাখবে। এখানে চেনজিন স্যাং বলতে থাকে যে একা কিছু করেনি, প্রত্যেকে তাকে সাপোর্ট করেছে তার কাজে, তাই এই জিনিসটা উন্নতি হয়েছে। সে মন থেকে মানে যে একজন মানুষ যতক্ষণ না অলস হয়ে যাচ্ছে, মনের মধ্যে আশা রাখছে এবং প্যাশন রাখছে, ততক্ষণ মানুষের উন্নতি কেউ ঠেকাতে পারে না। বলে সে যখন এই গ্রামে প্রথম এসেছিল সে যা যা দৃশ্য দেখেছিল সেগুলো সে ভুলতে পারেনি, খুব খারাপ লেগেছিল আর মনে মনে ঠিক করেছিল যে কিছু হলেও সে উন্নতি করেই যাবে। এখন যখন যাওয়ার তার সময় এসেছে তার একদমই যেতে ইচ্ছা। একদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে সেখানে ডেপা বা ডেফু চলে আসলে সে জিজ্ঞেস করে প্রফেসর চেনজিন স্যাং এখানে তাদের নাম জানি কেন চলে যাচ্ছে। স্যাং বলে এই খবরটা সে কি করে পেলে, উত্তরে বলে ডেফু যে পত্রকার ছিল ছৌ কথাটা পর্যন্ত জানে, সে এখানে ডেফুকে কথাটা জানিয়ে বলতে থাকে গ্রামবাসীদের জন্য সে এত কিছু ব্যবসা করার নতুন পথ দেখিয়ে গেল, অথচ তারা যখন এখন ভেবেছে যে চেনজিন স্যাংকে একটা ফেয়ারওয়েল পার্টি দেবে আর মাংস দিয়ে রাতে উৎসব করবে, তার আগেই চলে যাচ্ছে কেন সে। চেনজিন স্যাং বলতে হবে কোনো নির্দোষ ভেড়াকে মারার কোনো প্রয়োজন নেই তার ফেয়ারওয়েল পার্টির জন্য, আর খুব খারাপ লাগবে সকল গ্রামবাসী যদি তাকে এভাবে ছেঁকে ধরে। সে এখানে নিঃশব্দেই যাওয়া সেও মনে করেছে, তারা নিশ্চয়ই দেখেই এসেছে বাইরে একটা গাড়ি এসেছে ফুজিয়ানে ফেরত নিয়ে যাওয়ার জন্য চেনজিন স্যাং কিছুক্ষণের মধ্যেই সে এখান থেকে বেরিয়ে যাবে। এদিকে দৃশ্যে এখানে আবার দেখানো হতে থাকে যে ডেফু আর চেনজিন স্যাং মিলে গ্রামের মধ্যে যে কনস্ট্রাকশনের কাজ চলছে সেখানে দাঁড়িয়ে কথা বলছে। আসলে শেষ বিদায় জানানোর জন্য এসেছে চেনজিন স্যাং এর সাথে। চেনজিন স্যাং বলতে থাকে যখন প্রথমবার সে এসেছিল তাকে পিক আপ করার জন্য ডেফু এসেছে, এখন যখন সে চলে যাচ্ছে তখন তাকে শেষ বিদায় জানানোর জন্য ডেফু এসেছিল। তার নিঃশব্দে ফিরে যাওয়ার প্ল্যানটা ড্রপ হয়ে গেল। বলে যে আর কোনোদিন দেখতে পাবে না চেনজিন স্যাংকে, সেই জিনিসটা সে মানতে পারছে। শেষ বিদায় বেলায় তার তো আসার কথাই ছিল। চেনজিন স্যাং এখানে বলতে থাকে এখানে অস্থির হওয়ার বা উদাস হওয়ার কিছু নেই, ফোন কলের মাধ্যমে নিশ্চয়ই টাচের মধ্যে থাকবে, আর সেখানে মাঝে মধ্যে চেক করার জন্য আসবে। যখন আসবে সে ভীষণভাবে চাইবে ডেফুকে ভালো লিডার হিসেবে দেখতে। জিনট্যান ভিলেজ মিনিং ভিলেজের জন্য সে আরো ভালো কিছু করেছে, এখানে লোকালিটিস বেটার লাইফ পেয়েছে। তো এখানে আবার ধন্যবাদ জানায় চেনজিন স্যাংকে যে গত 2 বছর সে তাকে খুব ভালোভাবে গাইড করেছে, অনেক কিছু শিখিয়েছে। সব থেকে খারাপ বিষয় হতো বড় একজন সরকারি আধিকারিক হয়ে এখানে সাধারণ মানুষের সাথে খুব ভালোভাবে মিশেছিল সে। চেনজিন স্যাংকে ডেফু কথাও যায় যে সে তার এক্সপেকটেশনের ওপর ঠিকই খাড়া দাঁড়াবে। চেনজিন স্যাং এসে এখানে ডেফুকে আবার শাবাশি দিতে পারে। পরে এখানে দেখানো হতে থাকে যে গাড়িতে উঠে পড়ে চেনজিন স্যাং আর ডেফু তাকে শেষ বিদায় জানিয়ে দেয়। এই দৃশ্যে আবার এখানে দেখানো হতে থাকে
থাকে যে শহরের মধ্যে সরকারি আধিকারিক সেই খবরের কাগজে জিনট্যান ভিলেজ নিয়ে যে আর্টিকেলটা বেরিয়েছে মাশরুম নিয়ে দুজনে কথা বলছে। একজনের নাম হচ্ছে মিস্টার ট্যান, একজনের নাম হচ্ছে মিস্টার মা। মিস্টার মা এসে মিস্টার ট্যানকে বলতে থাকছে যে এই আর্টিকেলটা পড়ার পর তার মাথার মধ্যে একটা ভালো উপায় এসেছে। সে এখানে দীর্ঘদিন ধরে এগ্রিকালচারের কাজের মধ্যে আছে, এটাকে উন্নতি করার অনেক চেষ্টা করেছে। তাছাড়া এই পুনর্বসতির মানুষদের ভালো জীবনের জন্য দায়িত্বভারও তার উপরই ছিল। মিস্টার ট্যানকেও সেই আর্টিকেলটা পড়তে দেয় এবং আর্টিকেলটা পড়ে দেখার পূর্বে মরুভূমিতে তারা খুব ভালোভাবে সফল হয়েছে মাশরুম চাষ করতে, এটা মিস্টার ট্যান বলে। মিস্টার মা মিস্টার ট্যানকে খবরের কাগজ থেকে পড়ে বলতে থাকে একজন গ্রামবাসী একটা শেড থেকে 2-3 বার ভালোভাবে মাশরুম চাষ করতে পারে, এটা ভীষণভাবে লাভদায়ীও হচ্ছে। তার মা এটা বলতে থাকে যদি বিভাগে টাউনশিপের মধ্যে ভাবে এই কাজটা আরো বৃদ্ধি করা যায়, এখানে দারিদ্র দূরীকরণ তাদের বিভাগের মধ্যে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। থেকেও বড় কথা এই জিনিসটা যদি তারা শহরের মধ্যে আয়ত্ত করে নিতে পারে তাহলে এটা একটা সেন্সেশন হয়ে যাবে। মিস্টার ট্যান এখানে মিস্টার মাকে জিজ্ঞেস করতে থাকে তার মাথায় কি বুদ্ধি এসেছে তাকে বলুক। তার মা এখানে বলতে থাকে তাদের প্রথমে জিনট্যান ভিলেজে যেতে হবে, সেখানে গিয়ে তাদের দেখা করতে হবে, কথাবার্তা বলতে হবে, সেখানে লিডার্সদের সাথে সেক্রেটারির সাথে কথা বলে গ্রামবাসীদের উদ্বুদ্ধ করতে হবে। গ্রামবাসীরা শহরের সাথে টাই আপ করে শহরের লোকেদের তাদের ভালোভাবে মাশরুম চাষ করা শেখাতে। ট্যান বলতে থাকে খুবই ভালো কথা, প্রযুক্তির সাহায্যে দারিদ্র দূরীকরণ তো হবে, তার সাথে খুব বিশাল আকারে মাশরুম ইন্ডাস্ট্রি তৈরি হবে, এতে প্রফিটও অনেক বেশি থাকছে। ট্যান বলতে থাকে ঠিক আছে, তারা কিছুক্ষণের মধ্যে স্ট্যান্ডিং কমিটির মিটিং সেই বিষয়ে আলোচনা করা প্রয়োজন। মিস্টার মাকে মিস্টার ট্যান এটাও বলতে চায় যে পার্সোনালি সে গিয়ে যান ট্যান ভিলেজে লোকেদের সাথে গিয়ে দেখা করে আসে, সেক্রেটারি লিডারদের সাথে ভালোভাবে কথা বল। এখান থেকে ভালোভাবে রিসার্চ হয়ে যাওয়ার যখন মিস্টার ট্যানের কাছে রিপোর্ট পেশ করেছি সেই তারা আবার নতুন রিপোর্ট পেশ স্ট্যান্ডিং কমিটির কাছে এবং তারপর তারা তাদের সাথে প্ল্যান কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় সেই বিষয়ে দেখবে। এদিকে দৃশ্যে এখানে আবার দেখানো হতে থাকে এখানে মজার বিষয় যে ডেবাও একটা নতুন মোটর বানিয়েছে এবং সেটা ঘিরেই সকল গ্রামবাসী দেখতে থাকছে, সেটা বিষয়ে কথা বলতে থাকছে আর বলতে থাকছে যে সকলে যেহেতু মাশরুম চাষ শুরু করে দিয়ে এর থেকে মাশরুমের মার্কেট প্রাইস কমে গেছে, যেগুলো কিলো দরে 5-6 ইউয়ান ছিল সেগুলো বাধ্য হয়েছে 4.4 ইউয়ানে নামাতে। এদিকে তখনই আবার দেখানো হতে থাকে যে ব্যক্তি চলে এসেছে মাইনচুয়ান থেকে ব্যবসায়ীদের কাছ থেকে মাশরুম নেওয়ার জন্য। চুয়ানে সেই ব্যবসায়ী ব্যক্তি মিস্টার জিন চলে আসার বলে ঘিরে ধরে তাকে জিজ্ঞেস করতে থাকে আজকে সকালে আসার তার কথা ছিল কিন্তু এখন দুপুর হয়ে গেছে, এত দেরি তার কেন হল? করে মিস্টার জিন বলতে থাকে প্রফেসর লিনিয়াংকে সে একটা প্রমিস করেছিল তার জন্যই সে এসেছিল, ব্যবসায় লস করে তার আসার কোনো দরকার ছিল না। গ্রামবাসী জানতে চায় যে কি হয়েছে, সেভাবে কেন কথা বলছে। মিস্টার জিন বলতে থাকে মার্কেটের নতুন রুল চলে এসেছে, সাধারণত জিনিসকে মূল্যবান তৈরি করে দেয়। গ্রামের মধ্যে কিছুদিনের মধ্যেই 100টা মাশরুম শেড তৈরি হয়ে গেছে এবং তার থেকে প্রচুর মাশরুম উৎপাদন হচ্ছে, ফলে মাইনচুয়ানের প্রায় প্রত্যেক ব্যক্তি রোজই মাশরুম গ্রহণ করছে। এর ফলে মাশরুমের ভীষণভাবে কমে গেছে, কারণ শুধুমাত্র জিনট্যান ভিলেজ না আশেপাশের অনেক গ্রামে ভীষণভাবে এখানে মাশরুম উৎপাদন হচ্ছে, জন্য এর ভ্যালু একেবারে কমে। এখানে বলে দেয় যে আগে যে 4.4 মানে পার কিলো মাশরুম সে কিন্তু সেই কাজটা কোনোভাবে করতে পারবে না, কারণ আজকে সে রেট দাঁড় করিয়ে 3 ইউয়ান এর থেকে বেশি আসে কোনোভাবেই পাচ্ছে না। তারা শোনা মাত্রই সকল গ্রামবাসী একেবারে চমকে বলতে থাকে মিস্টার জিনকে যে তারা যদি এত কম রেটে বিক্রি করে তাদের এখানে অনেক লস হয়ে যাবে। মিস্টার জিন জানে আগেও যে মাশরুমগুলো কিনেছিল এত পরিমাণ হয়ে গেছিল যে এখনো পর্যন্ত ভালোভাবে বিক্রি হয়নি, বেশিরভাগ জিনিসপত্র নষ্ট হয়ে গেছে। যদি মনে হয় তারা মার্কেটে গিয়ে চেক করে নিতে পারে, ইনওয়ান সে অনেক বেশি বলেছে, তো দিন যাবে তত এখানে ভ্যালু কমতে থাকবে। যদি কোনো গ্রামবাসী বিক্রি করতে চায় ভালো, না হলে এখানে সে আর আসবে না। বা ওখানে বাধ্য হয়ে বলতে থাকে মিস্টার জিনকে ঠিক আছে তার রেটেই তারা বিক্রি করুন, যদি আর বেশিক্ষণ থাকে আরো খারাপ হয়ে যাবে। সে এটা একটু বুঝতে পেরেছে যে মিস্টার জিন অলরেডি রান করে শুধুমাত্র প্রফেসর লিনিয়াং এর কথা রাখার জন্য গ্রামবাসীদের থেকে এখানে মাশরুম কিনতে এসেছে। মিস্টার জিন বলতে থাকে একদম সত্যি কথা, আর তাদের যদি মনে হয় তারা গিয়ে চেক করবে তারা যেন ওয়ানচুয়ানের মার্কেটে গিয়ে চেক করে নিয়ে। আবার দেখানো হতে থাকে যে সুইহুয়া মিস্টার জিনের সাথে কথা বলছে, সে তার স্বামী ইউংফুর জন্য হুইল চেয়ার আনার ব্যবস্থা করার কথা বলেছে, এটা আজকে গাড়ি করে সাথে এনেওছে মিস্টার জিন, কিন্তু এর দাম হচ্ছে 320 ইউয়ান। মিস্টার জিন বলে যে তার এখানে ব্যবসা হয়ে গেলে সে তার ঘরে গিয়ে এটা ডেলিভারি করে দেবে। মনে মনে ভাবে যে মার্কেট ভ্যালু মাশরুমে যেহেতু কমে গেছে এখানে তার হাতে টাকা থাকছে না, কিন্তু এটা তার স্বামীর জন্য তাকে করতেই হবে। এখানে মিস্টার জিনের কথায় রাজি হয়ে যায়। মিস্টার জিন এখানে সুইহু আর বাকি সকল গ্রামবাসীদের জানিয়ে দেয় যে এটাই শেষবারের মতো সে এসেছে তাদের গ্রামে মাশরুম কিনতে, যেহেতু সে অলরেডি লসের মধ্যে আছে, মাত্র এখানে প্রমিস রাখার জন্য এসে পর ব্যবসায়ী হিসেবে সে আর লসের মুখ দেখতে পারবে না। গ্রামবাসীদের এখানে মন খারাপ হয়ে যায়, কিন্তু তারপরেও বাধ্য হয়ে তারা যেহেতু মাশরুম নষ্ট হয়ে যাবে বিক্রি করে দেয়। দিকে দৃশ্যে এখানে আবার দেখানো হতে থাকে যে সুইহুয়া মিস্টার জিনকে আর হুইল চেয়ার নিয়ে সে তার বাড়িতে এসেছে। সুইহুয়া এখানে তার হাজবেন্ড ইউংফুকে বলে যে মাইনচুয়ান থেকে বড় ব্যবসায়ী তাদের গ্রামে মাশরুম কিনতে আসে, সে এসেছে, সে এখানে তাদের থেকে একটা সুন্দর হুইল চেয়ারও কিনে, তাতে ইউংফু বলতে ফিরতে আরো সুবিধা হবে ভবিষ্যৎ।
ভবিষ্যৎ। এখানে ইউংফু ও মিস্টার জিনের সাথে আলাপ করে, তাকে এখানে ধন্যবাদ জানায় তার জন্য এরকম ব্যবস্থা করে দেওয়ার জন্য। এবার দেখানো হতে থাকে যে সুইহুয়া ঘর থেকে টাকা এনে মিস্টার জিনকে দিয়ে দেয় তাদের হুইল চেয়ারের জন্য। সে নিজে লস করে 320 ইউয়ানই পে করে। ইউংফু এই কথাটা সুইহুয়াকে জিজ্ঞেস করলে যে এর দাম তো নিশ্চয়ই 300 ইউয়ানের বেশি সে শুনেছিল, সে তাকে এত টাকা কেন দিল হুইল চেয়ারের জন্য। তো মনে হয় তাদের পুরো মাশরুম চাষের প্রাইসটাই চলে গেল। সুইহুয়া এখানে সত্যি কথা বলে দেয় যে মাশরুমের প্রাইস কমে গেছে। লিনিয়ানের সাথে প্রমিস করার জন্য, পার্টনারশিপের জন্য শেষবারের মতো সে এখানে এসে, মাত্র সে এত কম দামে সেল করেনি, সমগ্র গ্রামবাসী তাই করেছে। মাশরুম বেচে যা টাকা হয়েছে আর বাকি সে তার নিজের পকেট থেকে দিয়েছে। ওখানে রাগ করে বলতে থাকে যে সে এই হুইল চেয়ারে চলবে না। ভীষণভাবে এখানে তার রাগ হচ্ছে। হুইল চেয়ার যেন সুইহুয়া ফিরিয়ে দেয় মিস্টার জিনকে। যতই মার্কেটের প্রাইস কমে থাক, সে এভাবে এত কম দাম করে লুটতে পারে না গ্রামবাসীদের। সুইহুয়া তারপরে ইউংফুকে ইনসিস্ট করলে ইউংফু নিজে যে ছোট চারপায়ার মধ্যে থাকে চাকা লাগিয়ে, তার মধ্যে বসে হাতে ভর দিয়ে ঘরের মধ্যে চলে যায়। দেখে দৃশ্যে এখানে আবার দেখানো হতে থাকে যে ডেউ এবং সুইহুয়া দুজন মিলে গাড়ি করে এসেছে ওয়ানচুয়ানের মার্কেটে। তারা মিস্টার জিনের থেকে বেশি সে মার্কেটে তারা বিক্রি করতে পারে, চেক করতেও এসেছে যে মার্কেটের প্রাইস কমে গেছে কিনা মাশরুম। এখনই সুইহুয়াং এর একজন পরিচিত মিস্টার জিং এই ব্যক্তির সাথে ডেউ আর সুইহুয়াং এর দেখা হয়। এখানে বলে মাশরুমের মার্কেট প্রাইস কিছুদিন আগে তো ভালো ছিল, কিন্তু যেহেতু প্রচুর উৎপাদন হতে শুরু হয়ে মার্কেট প্রাইস একদম লো হয়ে গেছে। তাকে তাদের মাশরুম অফার করলে সে এখানে এত বেলায় বলতে থাকে 1.4 ইউয়ানে সে কিনতে পারে কিলো দরে। এটা যদি না হয়ে যায় তাহলে তারা যেন তার সামনে থেকে চলে যায়, তার নিজের ব্যবসা করার আছে। কথাগুলো শুনে ডেউ এবং সুইহুয়াং দুজনেই হতবাক হয়েছে। কিন্তু সে আবার দেখানো হতে থেকে সুইহুয়াং বলছে তারা মার্কেটে এসে বোধহয় ভুল করে মিস্টার জিনের কাছে অন্তত 3 ইউয়ান কিলো দরেতে তারা মাশরুম বিক্রি করতে পারছিল। এখন সবাই 2 ইউয়ানের বেশি কেউ দিতে চাইছেন। বলতে থাকে তাকে এত বেশি চিন্তা করতে হবে না, মার্কেটের রিসার্চ অন্য একজন বিক্রেতার কাছে যেতে পারে। আর এখন সে আগের মতো নিজের মধ্যে পর্ব বেঁধে রাখছে না, তাই সে ঠিক করেছে আবার মিস্টার জিনের কাছে যাবে। মিস্টার জিনের কাছে গেলেও মিস্টার জিন তাদের একই কথা বলে। সে তাদের কথা কেন বিশ্বাস করেনি। তাদের মাশরুমের ঢাকনাগুলো খুলেও দেখায় যে নষ্ট হয়ে গেছে, বেশিরভাগগুলো ভালো আছে। তার বন্ধু কোল্ড স্টোরেজে কথা বলে পাঠানোর চেষ্টা করছে। এখানে কেনার পর তার লস ছাড়া আর কিছুই হয়নি। জিন এখানে আবার ডেউকে বলতে থাকে যে খুব ভালো মতো জানে তাদের গ্রামবাসীরা কত ভালোভাবে পরিশ্রম করে নিজেদের পকেট খরচ মাশরুম চাষ করেছে। আর সে যদি একমাত্র না নেয়, তাদের গ্রাম থেকে যত বেশি ছিল বেশিরভাগই সব নষ্ট হতো। তাই বা কার দরজায় গিয়ে দাঁড়াতো তখন। যেহেতু আরো দুপুর হয়ে গেছে, তাহলে সে এখানে 2 ইউয়ানের বেশি কোনোভাবেই পে করতে পারবে। ও এখানে তার ছেলে সুইহুয়াংকে বলতে থাকে যে মার্কেটে আবার ফিরে যেতে ওখানে কমসে কম 2.4 ইউয়ানে পাওয়া যায়। তারা এখানে মিস্টার জিন শুনে নেয় আর বলতে থাকে যে আগামীকালের মধ্যেই মাশরুমগুলো পচে যাবে, কেটে তখন 2 ইউয়ানও বিক্রি হবে না। মামা বলে তাদের কাছে আর কোনো উপায় নেই, আরো বেলা বাড়তে থাকলে হয়তো 1.6 ইউয়ানে তাদের বিক্রি করতে হতে পারে। মানে মিস্টার জিনের প্রাইসটা যেন সে মেনে নেয়। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে প্রফেসর লিনিয়াং আর হুয়াং ফিরে এসে আর ডেবাও মিলে তাকে জানাতে থাকছে যে গ্রামের কি পরিস্থিতি হয়েছে। উত্তরে লিনিয়াং বলতে থাকে হ্যাঁ সে খানিকটা শুনেছে। বলতে থাকে যে মাশরুমের মার্কেট প্রাইস একেবারে লো হয়ে গেছে, মাসিরা একেবারে বিরক্ত হয়ে গেছে, তাদের মাথা খারাপ হয়ে গেছে। কি হবে তাদের ফসল যে তারা কষ্ট করে উৎপাদন করলে এখনো পর্যন্ত কোনো সলিউশনও পায়নি, এই কথাটাও ডেফু বলে আর তার জন্য অপেক্ষা করছে। পরে এদিকে আবার দেখানো হতে থাকে যে ডেফু আর ডেবাওমি হুয়াংকে এবং প্রফেসর লিনিয়াংকে গ্রামবাসীদের কাছে এনেছে। সুইহুয়া প্রফেসর লিনিয়াংকে বলতো দুদিনের মধ্যে যে প্রাথমিক যে চাষগুলো করেছিল সেগুলো একদম নষ্ট হয়ে গেছে, আর যদি আরো 2 দিন যায় তাহলে বাকি যেগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যায়, তাড়াতাড়ি জিনিসগুলো পচে যাচ্ছে। আসলে স্যার লিনিয়াং জিজ্ঞেস করতে থাকে এটাকে ইদানিং আকস্মিক প্রবাহ হচ্ছে ঘটনাগুলো। উত্তরে সেখানে থাকা সকল চাষি বলতে থাকে হ্যাঁ। স্যার লিনিয়াং এখানে ডেফুকে বলে যে তার অফিস ঘরটা কি তারা মিটিং এর জন্য ব্যবহার করতে পারে। বলে হ্যাঁ একদমই, সে তার ছাত্রছাত্রীদের দিয়ে ব্যাক্ষণী ব্যবস্থা করে দিচ্ছে। প্রফেসর লিনিয়াং তার সব ছাত্র অ্যাসিস্ট্যান্টদের নিয়ে পুরো অফিসে মিটিং করতে গেলে তখনই গ্রামবাসীরা এসে প্রফেসর লিনিয়াংকে ছেঁকে বিভিন্ন প্রশ্ন করতে থাকে যে এগুলো কি করে হয়ে গেল, তারা অনেক লস করে ফেলেছে, তাদের কথা দিয়েছিল, তাদের দেখেছিল, তাদের এত কিছু শেখালো, তারা চেষ্টাও করলো, উৎপাদন হয়ে যাওয়ার পরও এরকম ভাবে লস কেউ কি মেনে নিতে পারে, তাকে কিছু একটা বলতেই হবে, কিছু একটা করতেই হবে। এখানে সকল গ্রামবাসীদের আটকে বলতে থাকে যে তারা সেই সলিউশনের জন্যই যাচ্ছে, আগে তাদের মিটিং করতে দিতে, এর পরে একটা সলিউশন আসবে আর তারপরেই তারা সবকিছু সমাধান করতে পারবে ভালোভাবে। তবে তাড়াতাড়ি ধৈর্য হারিয়ে ফেললে কিছুই করা যাবে না। সেখানে আবার দেখানো হতে থাকে প্রফেসর মিটিং এ বলতে থাকে তারা সকল তার ছাত্রছাত্রী দেখতেই পাচ্ছে যে এই গ্রামে কত বড় লস হয়ে গেছে। জিনটান ভিলেজের মধ্যেই 10টার বেশি মাশরুমের শেড আছে, সমগ্র ইকুয়ানিয়াং রিজিয়নের মধ্যে 100টার বেশি মাশরুম শেডটার বেশি শেড থেকে মোটামুটি 150 থেকে 200 কিলো মাশরুম উৎপাদন। হিসাব করে ধরতেই পারছে যে 100টার বেশি শেডের মধ্যে থেকে কত মাশরুম উৎপাদন হয়েছে আর তার থেকে কত বেশি লস হয়েছে। এখন যখন গ্রামবাসীরা ভালোভাবে মাশরুম সেল করতে পারছে না, তাহলে এখন ছাত্রছাত্রীরা বুঝতেই পারছে যে কত বড় সমস্যা হয়েছে। স্যার এই কথাটা শোনা মাত্রই তার মধ্যে থেকে একজন ছাত্র বলতে থাকে প্রফেসর মার্কেটের মধ্যে তো আপ ডাউন লেগেই থাকে, মানে প্রফেসর আর তার ছাত্রছাত্রীদের কাজ ছিল এখানকার মানুষ উৎপাদন করা, শেখানো, সেগুলোকে সেল করতে সাহায্য করা, ভালোভাবে দেখভাল করে পরিস্থিতি স্থিতিস্থাপক তৈরি করে দেওয়া। এখানে লাভ আর লোকসানের ক্ষতিপূরণ বা দায়িত্ব তো তারা নিতে পারে না তাদের ঘাড়ে। কথাটা শোনা মাত্র এখানে প্রফেসর লিনি
লিনি নিয়াং রেগে বলতে থাকে বিরক্ত হয়ে, যখন এখানে প্রথম ফুজিয়ান থেকে এসেছি স্যার ভীষণ ভালোভাবে বলে দিয়েছিল যে ফুজিয়ানের মতো ওই জায়গাটা কোনোভাবেই না, মানুষরা শুধুমাত্র পুনর্বসতি না, তারা তার টিম যখন এই টাস্কটা পেয়েছি দারিদ্র দূরীকরণ করার এবং সাথে উন্নয়নের পথ প্রশস্ত করার, তাহলে এখানে লাভ লোকসানের বিষয়টাও তাদের উপরেই দায়িত্বভার পড়ছে। তার ছাত্রের এরকম কথা শুনে মনে হচ্ছে যে পুনর্বসতির লোকেদের বিষয় সে সেরকম কিছুই জানে না, জায়গা এতদিন ধরে কাজ করছে সেই জায়গাটা সম্বন্ধে সে ভালোভাবে জেনে ওঠে। এখন সে আর বেশি কিছু বলতে চায় না, আর এটা একটা কথাই বলতে চায় সকলকে, এরকম যেন আর কোনো লেম এক্সকিউজ কারোর কাছ থেকে না শোনে। লিনি নিয়াং এখানে আবার তার ছাত্রছাত্রীদের বলতে থাকে আর আসল প্ল্যানিং সে তার বলছে যে কি করতে হবে। রু যে তাদের দিয়ে গেছিল দায়িত্ব কিছু ফান্ড এই ইকুয়ানিয়াং রিজিয়নে কাজে লাগানোর জন্য, ফান্ডগুলো এখন তাদের একটা স্টোরেজ স্থাপন করার জন্য কাজে লাগাতে হবে। তো দুটো যদি কোল্ড স্টোরেজ তারা বানাতে পারে, তারপর তার ছাত্রছাত্রীরা গিয়ে যদি ইকুয়ানিয়াং রিজিয়নে মাশরুম ফার্মারদের থেকে ফ্রেশ মাশরুমগুলো এনে সেখানে স্টোর করতে পারে, মাশরুম ক্ষয়ক্ষতি হওয়ার চান্সেস কমে যাচ্ছে। থেকেও বড় কথা ছাত্রছাত্রীদের আগে সেই স্টোরেজ নির্মাণ করার জন্য সমস্ত মিস্ত্রিদের আনতে হবে যে আজকের মধ্যেই কাজটা যাতে শেষ করতে পারে। কাজটা অনেক বড়, দায়িত্বটা অনেক বেশি আর সময় অনেক কম, তাই তাড়াতাড়ি তাদের কাজে লেগে পড়তে বলে। এদিকে দৃশ্যে আবার এখানে দেখানো হতে থাকে যে বলে ব্যক্তিটি তার ঘরে মাশরুম শেডের মধ্যে আছে, আর তখনই যেখানে তার ছেলে সুইওয়াং এসে বলতে থাকে ওখানে সুইওয়াংকে বলেছে যারা তারা কোল্ড স্টোরেজ নির্মাণের জন্য যুবক ছেলেদের সাহায্যের প্রয়োজন, তাই সে সেখানে সাহায্য করতে যাচ্ছে। বলে যে সুইওয়াংকে সেখানে যেতে হবে না। এখানে এত কথা শুনেই বা চলে কেন, ডেফু ডেবা তো আর মা সারনেম ক্যারি করছে না তাদের মতো এত সাকসেস অ্যাচিভ করেছে। তোরে সুইওয়াং এখানে বলতে থাকে ডেউকে যে সে এত রেগে। সুইওয়াং এখানে কোনোভাবেই তার বাবাকে বলেনি যে তার অসুবিধা সবকিছু যাচাই করে নিয়ে এভাবে ঘাড়ের মধ্যে করে নিয়ে তাদের মাশরুম চাষ করতে হবে। এখানে রেগে রেগে বিরক্তি হয়ে বলতে থাকে সুইওয়াংকে তো আর ডেফু আর ডেবাওয়ার মতো না, এখানে তারা পরিশ্রম করছে। তাদের বাবাকে তারা সেই ইয়ংকোয়ান ভিলেজের মধ্যে পরিবার সহ রেখে দিয়ে এখানে তাদের পরিবার কতদিন না মজার মধ্যে আছে। এখানে সুইওয়াং তার বাবাকে একটু আনন্দ শান্তি কিছুই দিতে পারছে না। কথাগুলো শুনে রাগ হয়ে যায়, সে বলতে থাকবো আর ডেবাওয়ার বাবা অর্থাৎ আঙ্কেল হানসুই কোনোভাবেই তার ছেলেদের ঘাড়ের উপর লোন চাপিয়ে দেয়নি, তাদের ঘাড়ে জোর করে চাপিয়ে কাজ করে। এখানে যেন সে তার বাবা অর্থাৎ ডেউ এবং আঙ্কেল হানসু এদের দুজনে তুলনা না করে। এদিকে দৃশ্যে এখানে আবার দেখানো হতে থাকে যে স্টোরেজের নির্মাণ শুরু হয়ে গেছে। অনেকজন ছাত্রছাত্রী কিছুজন রাজমিস্ত্রি সবাই হাত লাগিয়ে দিয়েছে কাজ করার জন্য। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে ডেউ তার মাশরুম শেডের মধ্যে মাশরুমকে জলসেচ করছিল, এর মাথায় জলসেচের ডান্ডিটা ভেঙে দিয়ে সে আবার বসে পড়ে। আবার দেখানো হতে থাকে কিছু কিছু গ্রামবাসী তাদের উৎপাদন চাষ করা এত কষ্টের ফসল মাশরুমগুলোকে দেখতে থাকছে, কারণ ধীরে ধীরে সেগুলো নষ্ট হতে থাকছে যত দিন আর সময় যাচ্ছে। কিছু জন সেই মাশরুমগুলোকে দেখে নষ্ট হতে থাকা দেখে কষ্ট পেতে থাকে, কিছু মানুষ সেই নষ্ট হয়ে যাওয়া মাশরুমগুলো ফেলেও দিতে থাকছে, তাদের আর কিছু করার নেই ভেবে। দৃশ্যে আবার দেখানো হতে থাকে প্রফেসর আর তার ছাত্রছাত্রীরা মিলে দেখছে যে একদিনের মধ্যে গতি বৃদ্ধি করে রাখার জন্য তাদের দুটো কোল্ড স্টোরেজ ছোট নির্মাণ হয়ে গেছে। তাদের জিজ্ঞেস করে নিচ্ছে যাতে যে সমস্যা আর বাকি সাবসাইড লাইনগুলো সব ঠিক আছে করে। তার ছাত্র জানাচ্ছে প্রফেসরকে যে হ্যাঁ একদম সব ঠিক আছে, আর মা তাদের সাবস্টেশন থেকে ভালো লাইনের ব্যবস্থা করে দিয়ে বিদ্যুতের চলমানও তার কোনো সমস্যা হচ্ছে না। বাকি ছাত্রছাত্রীদের বলে দেয় যে সমস্ত মাশরুম গ্রোয়ার্সদের জানিয়ে দিন তারা শুধুমাত্র তাদের যত ফ্রেশ মাশরুম আছে সেগুলো এনে স্টোরেজে রাখে, তাড়াতাড়ি সম্ভব সেগুলো যেন স্টোর হয়ে যায় ছাত্রছাত্রীদের দেখভালের মধ্যে। এই দৃশ্যে আবার এখানে দেখানো হতে থাকে সুইহো আর ইমফুর ঘরে তার ভালো মাশরুমগুলো সেট করতে থাকছে, আর ইমফু বলতে থাকে বউ যে এত পরিশ্রম করলো এত ফসল ফলালো এখন নষ্ট হতে চলেছে, শুধু তার বউয়ের না সমগ্র গ্রামবাসীগুলো তারা কি করে ম্যানেজ করবে। নতুন ফ্রেশগুলো আছে সেগুলো না কোল্ড স্টোরেজে যাওয়ার কথা বলতে 1-2 দিন আগে তোলা হয়েছিল, সেগুলো তো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। সমস্ত যদি এরকম পুরো ইকুয়ানিয়াং রিজিয়ন থেকে যায় স্টোরেজের মধ্যে, তাহলে স্টোরেজেই বা কত জায়গা থাকবে। উত্তরে বলতে থাকে এরও নিশ্চয়ই ঠিক ব্যবস্থা কিছু না কিছু হয়েই যাবে। তো এখানে সুইহাকে বলতে থাকে যে আগেই তাকে নিরস্ত করার চেষ্টা করেছে নিজের ঘাড়ি নেওয়া থেকে এবং মাশরুম উৎপাদন করা থেকেও বড় কথা আগে যে কটা মাশরুম সে সেল করেছে টাকা দিয়ে তার বরের জন্য সে একটা হুইল চেয়ার কিনে দিয়ে মাশরুমও ঠিক মতো বিক্রি হচ্ছে না, তাই ইউমফু বলছে যে তার হুইল চেয়ারটা ফেরত দিই, টাকা যেন সে আনে এবং লোন তো তাদের পে করতেই হবে। তোরে সুইহোয়া বলতে থাকে সে তার স্বামীর জন্য হুইল চেয়ারটা এনেছে মধ্যে সে তাকে বসে কাজ করতে দেখতে চায়, ভবিষ্যতে উৎপাদন করে এগুলো সেল করে আবার তাদের অবস্থা ফিরিয়ে আনবে। ওখানে বিরক্ত হয়ে সুইহোয়ার উপর সামান্য রেগে তাকে বলতে থাকতে মধ্যে বুঝতে পারে না সে তার স্বামীর কথা কেন একদমই শুনতে চায় না। উৎপাদন করার জন্য একবারে উঠে পড়ে লেগেছিল প্রথম থেকে জন্য কি কারণ এখানে তার আগের বন্ধু মা ডেফু। কথাটা শোনা মাত্র সুইহোয়া আর কিছু বলে না, তার স্বামী ইমফুর দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। পরে এখানে অ্যানাউন্সমেন্ট শোনা যায় যে গ্রামবাসীদের বলা হচ্ছে যত মাশরুম চাষি আছে তারা সকল তাদের ফ্রেশ মাশরুমগুলো যেগুলো এখনো নষ্ট হয়ে যায়নি এখনো ভালো আছে নিয়ে যেন কোল্ড স্টোরেজের মধ্যে চলে আসে এবং তার মধ্যে তাদের নিজেদের নাম লেবেল করে প্রত্যেকের ফ্রেশ মাশরুম এখানে গ্রহণ করা হবে। এবং ইমফুকে বলতে থাকে অ্যানাউন্সমেন্ট শোনার পর যে কোল্ড স্টোরেজে সে তার মাশরুমগুলো রাখতে যাচ্ছে ফ্রেশগুলো। একটা কথা যেটা সে তার স্বামীকে বলতে চায় যে যদি খারাপ মানুষই হতো তাহলে এতদিনে তাদের ডিভোর্স হয়ে যেত। এখানে ইমফু সুইহোয়ার স্বামী আর সন্তান আয়নের বাবা সে রাগ করলে
সুইহুয়াকে যা ইচ্ছা বলতে পারে, সে কিছু মনে করবে। সুইহুয়া এবং মা ডেফু এদের দুজনকে জড়িয়ে একসাথে সে যেন আর কোনোদিন কোনো কথা না বলে, মানে তাকে তার নিজের বউকে অসম্মান করছে, তার নিজের সম্পর্ককে এবং নিজেকে অসম্মান করছে। আবার দেখায় যে এই কথাগুলো শোনার পরে ইউমফুরও ভীষণ খারাপ লাগে, কারণ মন থেকে সেও কখনো খারাপ না, অক্ষমতার জন্য সেই কথাগুলো বলতে তার মনের মধ্যে একটা ভয় স্থাপন হয়ে গেছে। তার স্ত্রী একা হাতে সব দিক কি করে সামলাবে এই ভেবে ভেবে সে নিঃশব্দে কাঁদতেও থাকছে। এখানে রেগে তার বর ইউমফুকে ছেড়ে যাওয়ার আগে বলতে থাকে হুইলচেয়ারটা কোনোভাবেই আর ফিরিয়ে দেবে না, এটা তার বর ইউমফুর জন্য কিনেছে, তার ব্যবহারের জন্য। দিন না একদিন তার স্বামী সেটার মধ্যে বসবেই, সুইহুয়া সেটা জানে। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে কোল্ড স্টোরেজ যেটা নির্মাণ হয়ে গেছে সেখানে দায়মাসদের থেকে মাশরুম নিতে নিতে প্রফেসর লিনি নিয়াং আর ডেফু কথা বলছে। ডেফুকে জানাচ্ছে যে কোল্ড স্টোরেজ যে নির্মাণ হয়েছে এতে সামান্য মাশরুমের ক্ষতি হওয়ার আশঙ্কা কমবে এবং ফার্মার্সদের সামান্য হয়তো লাভের মুখ দেখতে পারবে। পরের ব্যবস্থা তাদের আরো দৃঢ়ভাবে করতে হবে। গ্রামবাসীরা মাশরুম বিক্রেতারা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে, তাদের হয়তো আবার নতুন মাশরুম বিক্রি করার চ্যানেল দেখতে হবে। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে মাশরুম স্টোরেজের সামনে সুইহুয়াও চলে এসে সকল গ্রামবাসীর সাথে একসাথে কাজ করতে দেখে তার মনে পড়ে যায় তাদের পুরোনো দিনের কথা, যখন স্কুলে পড়াশোনা করতো, আরো ছোট ছিল, ছোটবেলা থেকে দুজন দুজনকে পছন্দ করতো এবং সকল গ্রামবাসী এই কথাটা জানতো। একবার সুইহুয়াকে জিজ্ঞেস করেছিল যে সে তার সাথে থাকতে ভয় পাবে, এখানে তারা সকলেই খুব গরিব মানুষকে হয়তো ভবিষ্যতে অনেক সাফার করতে হতে পারে। উত্তরে সুইহুয়া বলেছিল যতক্ষণ ডেফু তার সাথে থাকবে, তার পাশে থাকবে, সে জানে সে তাকে সাফার করতে দেবে না। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে ফুজিয়ান থেকে একজন ব্যক্তি এসে তার মায়ের সেক্রেটারি যে এখানে সাথে কথা বলে তার পরিচয় থেকেও পরিচয় নেয়। ডেফু জানায় যে সে জিনটান গ্রামের সেক্রেটারি ইউনিয়ন ডেভেলপমেন্ট জোনের একজন সরকারি আধিকারিক তখন ডেফুকে জানায় যে প্রফেসর লিনি নিয়াং এবং গ্রামবাসীদের থেকে এখানে যেভাবে মাশরুম উৎপাদন করছে সেই জিনিসপত্রগুলো শিখতে এসেছে, তাদের সাথে এই বিষয়ে কথা বলার আছে। তাদের দুজনকে এখানে সে দায়িত্ব নিয়ে মিস্টার মায়ের সামনে নিয়ে যাওয়ার জন্য এসেছে। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে ডেফু আর প্রফেসর লিন নিয়াং এসেছে। সেক্রেটারি মিস্টার মা আবার বলতে থাকে প্রফেসর আর ডেফুদের বিভাগের দায়িত্বপ্রাপ্তরা তাকে লিড করে এখানে পাঠিয়েছে, এখানে লোকেদের সাথে সে একটা সম্মেলন করতে পারে, বিষয় নিয়ে আলোচনা করতে পারে এবং জিনিসগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারে। বলতে থাকে তারা কোনোভাবে সম্মেলন হোস্ট করতে পারবে, তারা কিছু ব্যস্ত যাচ্ছে। তার মা এখানে কারণ জানতে চাইলে প্রফেসর বিরক্ত হয়ে বলতে থাকে বিভাগ দপ্তরের লিডারই হয়ে থাকে তাহলে এখানে তাদের ধরে এখানে এভাবে না এনে বসিয়ে কথা না বল, প্রত্যেকজন চাষির কাছে গিয়ে এই সমস্ত কথাগুলো বলা উচিত। সেখানে কেন কারণটা জেনে যেতে পারবে বলে প্রফেসর সেখান থেকে রেগে মেগে চলে যায়। ও মিস্টার মাকে বলতে থাকে যে তারা এখন একটু ব্যস্ত আছে আর তারা সম্মেলন হোস্ট কিছুতেই করতে পারছে না, এর জন্য সে মার্জনা চেয়ে নিচ্ছে ব্যক্তিগতভাবে। সেখান থেকে যেতে গেলে মিস্টার মা সেক্রেটারি বল একজন সরকারি আধিকারিকের সাথে কথা বলছে, এভাবে সে কোনোভাবে চলে যেতে পারে না সমস্ত বিষয়টা রিপোর্ট না জানি। মা আবার বলতে থাকে ডেফুকে পার্টির জিনিসপত্রগুলো, পার্টির ডিসিপ্লিনগুলো হয়তো সে এখনো পর্যন্ত ভালোভাবে শিখে। বিভাগ দপ্তরের লিডাররা এখানে তথ্যের জন্য বসে আছে, এখান থেকে সে কোনোভাবে রিপোর্ট না নিয়ে যেতে পারেন। তুলিদের এখানে ভালোভাবে তৈরিও করলো, সেই বিষয়ে উৎপাদন হলো, কিছুবার সেলও হল, প্রফিট বলতে সেরকম তাদের কিছুই হলো না। এখন তাদের ঘাড়ের উপর একটা বড় লোনও আছে যেটা তাদের কোনোভাবে হলেও শোধ করতে হবে। ডেফু এখানে মিস্টার মায়ের সামনে আবার ক্ষমা চেয়ে বলতে থাকে প্রফেসর এবং গ্রামবাসী বিষয়গুলো নিয়ে এখনো বেশি একটু চিন্তিত আছে, যেহেতু এখনো ঠিকভাবে সলভ হয়নি তাই সে বুঝতে পারছে না কি করে সমাধান খোঁজারও চেষ্টা করছে। নিশ্চয়ই রিপোর্ট পেশ করবে মিস্টার মায়ের সামনে। মা বলে তখন যখন সে ইচ্ছা করতে পারে রিপোর্ট পেশ কাগজ, যখন সে গ্রামবাসীদের বিষয়ে সমস্ত রিপোর্ট ডিটেলস তার মুখ থেকে শুনতে চায়। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে কোল্ড স্টোরেজের সামনেও এসে তার নষ্ট হতে থাকা মাশরুমগুলো নিয়ে স্টোরেজের মধ্যে রাখার জন্য দাবি দাবা করতে থাকে। স্যারে ছাত্র অ্যাসিস্ট্যান্টরা তাকে আটকানোর চেষ্টা করে থাকে যে আগেই বলা হয়ে গেছে যে অনেক এখনো চাষি দাঁড়িয়ে আছে, তার পেছনে বেশি দেরি করলে মাশরুমগুলো নষ্ট হতে থাকবে। শুধুমাত্র অ্যানাউন্স করে দেওয়া হয়েছিল যে ফ্রেশ মাশরুমগুলো আনা হবে, রুলস প্রফেসর নিজে তৈরি করে। বিরক্ত হয়ে বলতে থাকে যে একটু কি রুলস কিছু পাল্টানো যায় না, এখানে দেরি করছে, নাহলে তার মাশরুমগুলো আরো ভালো ছিল আগে। ছাত্রীরা দেখে বলতে থাকে যে এগুলো একদমই প্রায় খারাপ হতে চলে, বলতে এর মধ্যে আর কিছুই নেই। উনি সেখানে প্রফেসর লিনি নিয়াং উপস্থিত হয়ে যায় এবং তার ছাত্র অ্যাসিস্ট্যান্ট হুয়াং ডেউর বিষয়ে কথাগুলো তাকে সব জানে। প্রফেসরকে দেখা মাত্র ডেউ তার কাছেও একইভাবে বায়না করতে থাকে সমস্ত মাশরুমগুলো তাকে যেন কোল্ড স্টোরেজে রাখতে দেওয়া হয়। লিনি নিয়াংও এখানে ডেউকে বোঝানোর চেষ্টা করে আর এটাই বলে যে তাকে যদি এরকম করতে দেওয়া যে মাশরুমগুলো আছে কোল্ড স্টোরেজে রাখার পরও ভালো মাশরুমগুলোকে সেগুলো নষ্ট করে দেয়, তো আগে তৈরি করা হয়েই গেছে। ইকুয়ানিয়াং রিজিয়ন থেকে তাদের এখানে কোল্ড স্টোরেজ পরিমাণে মাশরুম রাখার ব্যবস্থাই আছে, তো টেম্পোরারি মারাত্মকভাবে রাগ হয়ে যাওয়ায় সে তার নিজের সমস্ত মাশরুম নিয়ে ছুঁড়ে ছুঁড়ে ফেলতে থাকে। এখানে সে সবকিছু শেষ করে দেয়। স্যার এখানে বিশেষভাবে অবাক হয়ে যায়। এমনই সকল গল্প জানতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন।